ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করব দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ। এই বইটি হচ্ছে প্রান্তিক প্রকাশনের বই এবং 2024 সালে কিন্তু এই বইগুলো নতুন করে সংস্করণ করা হয়েছে। আজকে এই ভৌত বিজ্ঞানের যে অধ্যায়টি আলোচনা করব তা হলো পরমাণুর নিউক্লিয়াস। অর্থাৎ ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম তো হয়ে গেছে, থার্ড টার্মে তোমাদের পরমাণু নিউক্লিয়াস এবং জৈব রসায়নটা বাকি রয়েছে। তো এই পরমাণু নিউক্লিয়াস আর জৈব রসায়নের বড় কোশ্চিন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি। আজকে পরমাণু নিউক্লিয়াসের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 মার্কের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এই অধ্যায়ের পার্ট 1 অলরেডি দেওয়া রয়েছে, কেউ যদি দেখে না থাকো তাহলে এই চ্যানেলটিকে দেখতে পারো, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু দেখে নিবে। আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করব এদের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, যেগুলো করলে তোমাদের বোর্ড এক্সাম অর্থাৎ 2025 সালে আর নতুন করে কিছু করার প্রয়োজন নেই। যে কোশ্চেনগুলো একদম ইম্পর্টেন্ট রয়েছে আমি বলার মানে যখন অ্যান্সার গুলো দেখাবো, অ্যান্সার গুলো দেখানোর সময় বলে দেবো যে কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, তখন কিন্তু সেগুলো তোমরা ভালোভাবে করে নেবে। তো কেউ ভিডিওটা টেনে দেখবেন, নইলে কিন্তু মিস করবে। তো দেখো, 1 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভর বিচ্যুতি কাকে বলে? ঠিক আছে। আর এর সঙ্গে আরেকটা কোশ্চেন রয়েছে, নিউক্লিয় সংযোজনের যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? তো দেখে নাও, প্রথমে আমি আলোচনা করছি ভর বিচ্যুতি। এটা দেখো 2017 সালে অলরেডি কিন্তু এসেছিল। একটি নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর এবং প্রকৃত ভরের পার্থক্যকে ভর বিচ্যুতি বলে। তাহলে প্রত্যাশিত ভর আর প্রকৃত ভর এদের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটাকে বলা হচ্ছে ভর বিচ্যুতি। এখানে বলা ডিটেলসে বলা রয়েছে, নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর সমান প্রোটন সংখ্যা ইন্টু একটি প্রোটনের ভর যোগ নিউট্রন সংখ্যা ইন্টু একটি নিউট্রনের ভর। ভর বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে জানা যায় যে নিউক্লিয়াসের প্রকৃত ভর ও প্রত্যাশিত ভরের চেয়ে কম হয়। ভরের এই পার্থক্যকে ভর বিচ্যুতি বলে। তাহলে ভর বিচ্যুতি সম্পর্কে হয়ে গেল অ্যান্সারটা। দ্বিতীয় যে অংশটা রয়েছে, নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? তার উৎস লিখে দাও, ভর বিচ্যুতি। ভর বিচ্যুতি বা ভর ত্রুটি লিখতে পারো, ভর বিচ্যুতি অথবা ভর ত্রুটি লিখতে পারো, যে কোনো একটা লিখলেই যথেষ্ট। হয়ে গেল। সেকেন্ড কোশ্চেনে চলে আসবো। সেকেন্ড কোশ্চেনটা দেখো যে আলফা আর গামা এই দুটির মধ্যে পার্থক্য দেওয়া আছে, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি আলফা বিটা গামা এই তিনটেরই পার্থক্য কিন্তু দেখিয়ে দিচ্ছি। এটা তুমি যত 100% যত পার্সেন্টেজ ধরতে পারো, ধরে নিতে পারো 2025 সালে এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই আসবে। হয় আলফা বিটা দিতে পারে, নইলে আলফা গামা দিতে পারে, নইলে আলফা বিটা গামা তিনটের মধ্যেই পার্থক্য দিতে পারে। একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বহুত স্টার আমাকে দিয়ে রেখে দাও। এই কোশ্চেনটাকে ভালোভাবে কিন্তু করে নিবে তোমরা। দেখে নাও, প্রকৃতি আলফা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, বিটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণাস্র, আর গামা হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ। 2 নম্বর, আলফার আধান হচ্ছে দেখো ধনাত্মক, আর এর মান হচ্ছে এই যেটা। বিটা হচ্ছে ঋণাত্মক, মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব, আর গামা হচ্ছে নিস্তরী। 3 নম্বর, ভেদন ভর আলফার ভর হচ্ছে 6.64 ইন্টু 10⁻27 এত কেজি, বিটার হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 কেজি, আর গামার কোনো ভর নেই, একদম হালকা। ভেদন ক্ষমতা দেখে নাও, আলফার হচ্ছে 22 থেকে 8 সেন্টিমিটার, মানে ভেদন ক্ষমতা একদমই কম। বিটার কি 22 কয়েক মিটার পর্যন্ত ভেদ করতে পারবে বায়ুকে। আর গামা এর ভর যেহেতু একদম কম, যার কারণে এর ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, যে বায়ুতে কয়েকশো মিটার পর্যন্ত এ ভেদ করতে পারবে। দ্বিতীয় কোশ্চেনটা হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসবো তৃতীয় কোশ্চেনে, একদম মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন।
তৃতীয় কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, একদম সুন্দর করে করে নিবে তোমরা। আর আশা করি তোমরা আমার কথাগুলো অবশ্যই শুনবে, আর এই কথাগুলো শুনলে কিন্তু অবশ্যই দেখবা তোমাদের পরীক্ষা বোর্ড এক্সামে যে কোশ্চেন গুলো আসবে সেগুলো এর থেকে পেয়ে যাবে, আর দ্বিতীয় কোনো কোশ্চেন করার প্রয়োজনই নেই। দেখো, কোন তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না, কেন? ব্যাখ্যা করো। তাহলে আলফা কণা যখন বেরিয়ে আসে তখন নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মি বেরিয়ে এলে নতুন মৌলের সৃষ্টি হয় না, কেন হয় না? দেখে নাও। তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনে মৌলটির ভর সংখ্যা 4 একক কমে যায় এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। তাহলে ভর কমে যাচ্ছে 4 একক আর পারমাণবিক সংখ্যা কমে যাচ্ছে 2 একক। যেমন এখানে বলা হয়েছে এক্স একটা মৌল, এর ভর হচ্ছে এ আর পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড। এখান থেকে যখন একটা আলফা কণা বেরিয়ে যাবে তখন ভর দেখো a - 4 হয়ে গেছে, মানে 4 একক কমে গেল। আর পারমাণবিক সংখ্যা দেখো জেড -2, মানে 2 একক কমে গেল। এক্ষেত্রে যে মৌলটি তৈরি হলো সেটি একটি নতুন মৌল, কারণ উৎপন্ন মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা প্রাথমিক তেজস্ক্রিয় মৌল থেকে আলাদা হবে। যার ফলে কি বলছে, যে মৌলটি তৈরি হবে তার ভর সংখ্যা কমে যাচ্ছে আর পারমাণবিক সংখ্যাও কমে যাচ্ছে, যার ফলে কিন্তু নতুন একটা মৌল সৃষ্টি হয়ে গেল। কিন্তু তেজস্ক্রিয় মৌল থেকে গামা রশ্মি নির্গত হলে কেবলমাত্র মৌলটির অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কোনো পরিবর্তন হয় না, ফলে নতুন মৌল সৃষ্টি হয় না। যার কারণে কি হচ্ছে, নতুন মৌল কিন্তু কোনো সৃষ্টি হচ্ছে না। যখন গামা রশ্মি বেরিয়ে আসছে তখন ওই পরমাণুটার ভিতরে যে শক্তি, সেই শক্তিটার পরিবর্তন হচ্ছে, কিন্তু কোন প্রকারের ভর সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যার পরিবর্তন হচ্ছে না। 3 নম্বর কোশ্চেনে চলে আসবো। সরি, 3 নম্বর তো হয়ে গেল, 4 নম্বর কোশ্চেনটি রয়েছে। দেখো, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? এটা 2020 সালে কিন্তু এসেছে কোশ্চেন। কি বলছে দেখো, প্রথম অংশটা মানে এটাই রয়েছে, হ্যাঁ, ওখানে দুটো অংশ রয়েছে, একটা এটা অংশ আর একটা দ্বিতীয়টা বলছি। তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে বা কেন্দ্রক থেকে নির্গত হয়ে গেল প্রথম পার্টটা। দ্বিতীয় পার্টটা দেখো রয়েছে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই যে 4.4 এ দেখো যে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে তেজস্ক্রিয় বৈশিষ্ট্য দেখো, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, এর সঙ্গে পরমাণু মধ্যস্থিত নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই। তাহলে কি বলা হলো, যে তেজস্ক্রিয়তা হচ্ছে একটা নিউক্লিয় ঘটনা, যে এর সঙ্গে বাইরে যে ইলেকট্রন মহল রয়েছে তার কোনো সম্পর্ক নেই। 2 নম্বর, বাহ্যিক চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র, রাসায়নিক গঠন ইত্যাদি তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করে না। হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর, যেসব মৌলের ভর সংখ্যা 206 এর বেশি তারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তাহলে কারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করবে? যাদের ভর সংখ্যা 206 এর বেশি রয়েছে তারাই। তেজস্ক্রিয় বিকিরণে 3 ধরনের রশ্মি আলফা, বিটা এবং গামা নির্গত হবে। 5 নম্বর, এটা 4 নম্বর বললাম, তেজস্ক্রিয়তা হলো একটি নিউক্লিয়াসের ভাঙন বা বিঘটন, এর ফলে একটি মৌল সম্পূর্ণ ভিন্ন রাসায়নিক এবং ভৌত ধর্ম বিশিষ্ট মৌলে পরিণত হয়। হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা আলোচনা করব। আচ্ছা, 4.5 এর যে কোশ্চেনটা রয়েছে তার দুটো পার্ট আছে। প্রথম পার্টটা দেখো রয়েছে, একটি তেজস্ক্রিয় পরমাণু কেন্দ্রকে 92টি প্রোটন ও 143টি নিউট্রন আছে। তাহলে প্রোটন আছে 92টি আর নিউট্রন আছে 143টি। ঠিক আছে, এবার বলা হয়েছে ওই পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন পরমাণু সৃষ্টি হয় তার কেন্দ্রকে কতগুলি প্রোটন আর কতগুলি নিউট্রন থাকবে। আচ্ছা, তাহলে আমরা জানি যে প্রোটন সংখ্যা দুটো কমে যাবে, মানে পারমাণবিক সংখ্যা 2 কমবে মানে কি, প্রোটন কমে যাবে দুটো। তাহলে 92 থেকে দুটো কমে গেল, তাহলে প্রোটন হয়ে যাবে কতটি? 90টি। ঠিক আছে। আচ্ছা, এবার নিউট্রন সংখ্যা। তো আগে আমরা ভর সংখ্যা বের করে নিই। ভর সংখ্যা মানে হচ্ছে নিউট্রন সংখ্যা যোগ প্রোটন সংখ্যা। তাহলে 143 যোগ 92,
তাহলে 5 3 2 235। এবার ভর সংখ্যা কত কমে যাবে? 4 কমবে, তাহলে -4 করে দাও। তাহলে 1 3 2, তাহলে ভর সংখ্যা হয়ে গেল 231। ঠিক আছে। আচ্ছা, এবার ভর সংখ্যা 231, তাহলে নিউট্রন কত রয়েছে? তাহলে আমরা নিউট্রন সংখ্যা মানে জানি ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে ভর পেয়ে গেলাম 231 মাইনাস নিউট্রন কতটি ছিল? নিউট্রন ছিল 90টি। তাহলে 1, 13 থেকে 9 বাদ দিলে 4, 1, তাহলে নিউট্রন সংখ্যা হয়ে যাবে 141টি। প্রথম কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। দ্বিতীয় কোশ্চেনটি রয়েছে চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো। তাহলে চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তাকে কি কি কাজে ব্যবহার করা হয়? 1 নম্বর দেখো, রেডিয়াম থেরাপির সাহায্যে লিউকোমিয়া, ক্যান্সার, টিউমার ইত্যাদির চিকিৎসা হয়। কোবাল্ট-60 এর বিকিরণ টিউমারের চিকিৎসায় ব্যবহৃত হয়। 2 নম্বর, তেজস্ক্রিয় সন্ধানী মৌল যেমন রেডিও সোডিয়াম ক্লোরাইড, রেডিও আয়রন, রেডিও আয়োডিন রোগ নির্ণয়ের কাজে লাগে। এগুলির সাহায্যে শরীরের বিভিন্ন প্রক্রিয়া সম্বন্ধে জানা যায়। তাহলে চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার ব্যবহারগুলো দেখো, এইগুলো লিখে নিলে যথেষ্ট। তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমাদের উপকার হয়, তাহলে একটা করে লাইক করবে। এবং লাইক করতে কিন্তু কোনো প্রকারের প্রবলেম হবে না। আর অনেকে রয়েছে চ্যানেলে ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।